সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ম্যাক্রো ইকোনমিক্সের কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট এই অধ্যায়ের আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে মিল্টন ফ্রিডম্যানের পার্মানেন্ট ইনকাম হাইপোথেসিস বা স্থায়ী আয় উপসিদ্ধান্তটি ব্যাখ্যা করো। আলোচ্য বিষয়টা হচ্ছে মিল্টন ফ্রিডম্যান এর পার্মানেন্ট ইনকাম হাইপোথেসিস অর্থাৎ স্থায়ী আয় উপসিদ্ধান্তটি বর্ণনা করো অথবা আলোচনা করো। পরীক্ষায় যেভাবে আসে সেভাবেই তোমরা একই উত্তর থাকবে, তোমরা সেটা আনসার করতে পারবে। তো শুরুতেই আমরা মিল্টন ফ্রিডম্যান কে ছিলেন, কি কেন তিনি এই পার্মানেন্ট ইনকাম হাইপোথেসিস বা উপসিদ্ধান্তটি ব্যাখ্যা করেন সেই বিষয়টি আমরা শুরুতেই আলোচনা করব। পার্মানেন্ট ইনকাম হাইপোথেসিসে আলোচনা করবে। দেখো শুরুতেই যে মিল্টন ফ্রিডম্যান পার্মানেন্ট ইনকাম হাইপোথেসিস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান, অর্থাৎ মিল্টন ফ্রিডম্যান অর্থনীতিতে নোবেল প্রাইজ লাভ করেন। তিনি স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে সমন্বয় সাধনের জন্য 1957 সালে এ থিওরি অফ কনজাম্পশন ফাংশন নামক গ্রন্থে ভোগ সম্পর্কে যে বক্তব্য প্রদান করেন উহাই স্থায়ী আয় উপসিদ্ধান্ত বা পার্মানেন্ট ইনকাম হাইপোথেসিস নামে পরিচিত। তো উনি 1957 সালে এ থিওরি অফ কনজাম্পশন ফাংশন নামক একটি গ্রন্থে অর্থাৎ স্বল্পকালীন এবং দীর্ঘকালীন শর্ট রান এবং লং রান কনজাম্পশন ফাংশনের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন। এর আগে আমরা একটা ক্লাসে দেখে আসছি যে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে যে কুজনেস পাজেলটা আমরা দেখে আসছি, সেই কুজনেস পাজেলের ধাঁধাগুলি বা কুজনেস ধাঁধাটারই সমন্বয় সাধনের জন্যই পরবর্তীতে কনজাম্পশন পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন হাইপোথিসিসগুলির উৎপত্তি হয়। এর মধ্যে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস হচ্ছে একটি। তো পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের প্রবক্তা হচ্ছেন মিল্টন ফ্রিডম্যান। তিনি অর্থনীতিতে নোবেল প্রাইজ লাভ করেন। তিনি মূলত স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন এবং স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সমন্বয় সাধন করতে গিয়ে তিনি যে বক্তব্য প্রদান করেন সেটাই মূলত পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস নামে পরিচিত। তো মিল্টন ফ্রিডম্যানের মতে ভোগ ব্যয় ভোক্তার পরিমাপকৃত আয়ের উপর নির্ভরশীল। ভোগ ব্যয়টা অর্থাৎ কনজাম্পশনটা মানুষের মেজার্ড ইনকামের উপর কি করে, ভোক্তার পরিমাপকৃত আয়ের উপর নির্ভরশীল। পরিমাপকৃত আয়ের মধ্যে স্থায়ী আয় এবং অস্থায়ী আয়, অর্থাৎ পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের মধ্যে মিল্টন ফ্রিডম্যান আয়টাকে কয়েক ধরনের আয় দেখান। সেখানে হচ্ছে স্থায়ী আয়, অস্থায়ী আয়, তারপর হচ্ছে পরিমাপকৃত আয়। এই বিষয়গুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো শুরুতেই মিল্টন ফ্রিডম্যান যে বক্তব্যটা দেন সেটাই আমরা আলোচনা করছি যে মিল্টন ফ্রিডম্যানের মতে ভোগ ব্যয় ভোক্তার পরিমাপকৃত আয়ের উপর নির্ভরশীল। তো পরিমাপকৃত আয়ে স্থায়ী আয় এবং অস্থায়ী আয় দুটি বিষয় রয়েছে। তো স্থায়ী আয়ের সাথে ভোগের সম্পর্ক হচ্ছে আনুপাতিক এবং অস্থায়ী আয়ের সাথে ভোগের প্রভাব শূন্য বা খুবই নগণ্য। তো স্বল্প মেয়াদে পরিমাপকৃত আয়ে অস্থায়ী আয়ের ধনাত্মক বা ঋণাত্মক উপস্থিতিতে আয় ও ভোগের সম্পর্ক হচ্ছে আনুপাতিক। আবার দীর্ঘমেয়াদে স্থায়ী এবং অস্থায়ী আয়টা স্থায়ী আয়ে পরিণত হয়, সেই জন্য দীর্ঘমেয়াদে আয় ও ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে আনুপাতিক। এভাবে মিল্টন ফ্রিডম্যান স্বল্প দীর্ঘমেয়াদী ভোগের মধ্যে সমন্বয় সাধন করেন। অর্থাৎ মিল্টন ফ্রিডম্যানের মধ্যে আয়টা হচ্ছে এখানে হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী আয়। এই স্থায়ী এবং অস্থায়ী আয় দুটি মিলে হচ্ছে পরিমাপকৃত আয়। তো মিল্টন ফ্রিডম্যান বলেন যে স্বল্প মেয়াদে এই পরিমাপকৃত আয় সমান হচ্ছে স্থায়ী আয় যোগ হচ্ছে অস্থায়ী আয়। তো মিল্টন ফ্রিডম্যানের মতে
স্বল্পকালে অস্থায়ী আয়ের ধনাত্মক বা ঋণাত্মক প্রভাবের জন্য আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা অআনুপাতিক হয়। আবার অর্থাৎ এই ক্ষেত্রে এপিসিটা অ্যাভারেজ প্রফেন্সিটি টু কনজিউম, গড় ভোগ প্রবণতাটা ওঠানামা করে। এই জন্য স্বল্পকালে হচ্ছে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক অআনুপাতিক। আবার দীর্ঘমেয়াদে মানুষের যে অস্থায়ী আয়গুলি থাকে সেটা স্থায়ী আয়ে পরিণত হওয়ার জন্যই দীর্ঘমেয়াদে আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা হচ্ছে আনুপাতিক। তখন হচ্ছে মানুষের যে গড় ভোগ প্রবণতা বা এপিসিটা সেটা কি হয়, সেটা স্থির থাকে। এভাবে মিল্টন ফ্রিডম্যান স্বল্প দীর্ঘমেয়াদী ভোগের মধ্যে যে সমন্বয় সাধনের চেষ্টা করেন সেটাই মূলত হচ্ছে পার্মানেন্ট ইনকাম হাইপোথেসিস। এবার আমরা মিল্টন ফ্রিডম্যানের বুক বিষয়ক উপসিদ্ধান্তটির ব্যাখ্যা এর আলোচনায় আমরা দেখি যে মিল্টন ফ্রিডম্যান স্থায়ী আয় উপসিদ্ধান্তে অর্থাৎ পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসে তিনি 3 ধরনের আয়ের কথা উল্লেখ করেন। একটা হচ্ছে স্থায়ী আয়, একটা হচ্ছে অস্থায়ী আয়, একটা হচ্ছে পরিমাপকৃত আয়। এখন আমরা দেখব যে স্থায়ী আয়, অস্থায়ী আয় এবং পরিমাপকৃত আয়টা আমরা সংক্ষেপে আলোচনা করব। তো স্থায়ী আয়টা হচ্ছে মনে করি কোনো ব্যক্তি বা পরিবার কোনো উৎস থেকে নিয়মিত বা ধারাবাহিকভাবে যে আয়টা লাভ করে বা উপার্জন করে তাকে স্থায়ী আয় বলে। স্থায়ী আয়কে ওয়াইপি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পার্মানেন্ট ইনকাম। ওয়াই সমান আমরা কি জানি, ইনকাম। ইকোনমিক্সে ওয়াই দিয়ে ইনকাম প্রকাশ করা হয়, তাইলে এখানে ওয়াইপি মানে হচ্ছে পার্মানেন্ট ইনকাম দ্বারা পার্মানেন্ট ইনকাম। যেমন একজন চাকরিজীবী প্রতি মাসে কি করেন 50,000 টাকা বেতন পেলে বুঝতে হবে যে ওই ব্যক্তির স্থায়ী আয়টা হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ যে টাকাটা প্রতিনিয়ত বা নিয়মিত বা ধারাবাহিকভাবে তিনি লাভ করেন সেটাই হচ্ছে স্থায়ী আয়। তারপর হচ্ছে অস্থায়ী আয় বা টেম্পোরারি ইনকাম, যেটা ব্যক্তি বা পরিবারের অপ্রত্যাশিতভাবে, কোনো ব্যক্তি বা পরিবার অপ্রত্যাশিতভাবে যে আয়টা করে সেটা হচ্ছে অস্থায়ী আয়। এই অস্থায়ী আয়টাকে ওয়াইটি দ্বারা প্রকাশ করা হয়। ওয়াইটি মানে হচ্ছে টেম্পোরারি ইনকাম। এখানে এটি 2 ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক অস্থায়ী আয়, একটা হচ্ছে ঋণাত্মক অস্থায়ী আয়। অর্থাৎ এখানে অস্থায়ী আয়টা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ টেম্পোরারি ইনকাম, একটা হচ্ছে নেগেটিভ টেম্পোরারি ইনকাম। যেমন কোনো ব্যক্তি জুয়া খেলে বা লটারি ধরে 10,000 টাকা পেতে পারে, সেটা হচ্ছে তার কি ধনাত্মক আয়। এটা কিন্তু নিয়মিত আসে না, এটা অপ্রত্যাশিতভাবে যে কোনো সময় আসতে পারে। অপ্রত্যাশিতভাবে যে কোনো সময় যে আয়টা আসে অথবা মানুষ বিভিন্ন লোকসানের শিকার হয় সেটাই হচ্ছে অস্থায়ী আয়। এটা হচ্ছে কি কোনো ব্যক্তি জুয়া খেলে বা লটারি ধরে যে টাকাটা ইনকাম করে সেটা হচ্ছে পজিটিভ ইনকাম, পজিটিভ অস্থায়ী আয়। আবার কোনো ব্যক্তি 10,000 টাকা যদি হারিয়ে যায় কিংবা ছিনতাই হয়ে যায় সেটা হচ্ছে তার ঋণাত্মক অস্থায়ী আয়। 3 নাম্বার হচ্ছে পরিমাপকৃত আয়, অর্থাৎ কোনো ব্যক্তির স্থায়ী আয় এবং অস্থায়ী আয়ের যোগফলকে পরিমাপকৃত আয় বলে। যেটাকে পরিমাপকৃত আয় মানে হচ্ছে ওয়াইএম মানে হচ্ছে মেজার্ড ইনকাম। এটা সমান সমান হচ্ছে ওয়াইপি প্লাস হচ্ছে ওয়াইটি। ওয়াইপি হচ্ছে পার্মানেন্ট ইনকাম, ওয়াইটি হচ্ছে টেম্পোরারি ইনকাম। অর্থাৎ স্থায়ী আয় এবং অস্থায়ী আয় এই দুটাকে যোগ করে যে আয় পাওয়া যায় সেটাই হচ্ছে পরিমাপকৃত আয় কিংবা মেজার্ড ইনকাম। স্থায়ী আয় কখনো ঋণাত্মক হয় না। মানুষের যে স্থায়ী আয়টা আসে অর্থাৎ প্রতিনিয়ত যে মানুষ আয়টা পেয়ে থাকে সেটা কখনো ঋণাত্মক হয় না, সেটা সর্বদা ধনাত্মক হয়। কিন্তু অস্থায়ী আয়টা শূন্য, ঋণাত্মক, ধনাত্মক হতে পারে। অর্থাৎ 3 রকমেরই হতে পারে। অস্থায়ী আয়টা শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে কিংবা ঋণাত্মক হতে পারে। এক্ষেত্রে অস্থায়ী আয় ঋণাত্মক হলে পরিমাপকৃত আয়টা হ্রাস পায়, কারণ পরিমাপকৃত আয় সমান আমরা জানি যে স্থায়ী আয় যোগ হচ্ছে অস্থায়ী আয়। তো অস্থায়ী আয়টা যদি নেগেটিভ হয় তাহলে কি হয়, পরিমাপকৃত আয়টা কমে যাবে বা হ্রাস পাবে। আবার অস্থায়ী আয়টা যদি ধনাত্মক হয় তাহলে পরিমাপকৃত আয়টা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে যদি দেখো আমরা ওয়াইপিটা নেগেটিভ হয় তাহলে ওয়াইএম এর পরিমাণটা হ্রাস পায়, আবার ওয়াইপিটা যদি পজিটিভ হয় তাহলে দুটা যোগ করলে ওয়াইএম এর পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে অস্থায়ী আয়ের প্রভাব যদি এখানে শূন্য হয় তাহলে ওয়াইএম সমান সমান ওয়াইটি হবে। এটা এই ইকুয়েশনে বসালেই আমরা দেখতে পারবো যে ওয়াইএম সমান সমান ওয়াইপি প্লাস ওয়াইটি। এখানে ওয়াইপিটা যদি নেগেটিভ হয় ওয়াইএম এর পরিমাণ হ্রাস পাবে, ওয়াইপি যদি পজিটিভ হয় দুটা যোগ করে ওয়াইএম এর পরিমাণ বৃদ্ধি পাবে। আবার ওয়াইপিটা যদি শূন্য হয় তাহলে
ওয়াইএম সমান সমান ওয়াইটি হবে, অর্থাৎ স্থায়ী পরিমাপকৃত আয় সমান তখন ওয়াইপি না, এখানে দেখো এই ইকুয়েশনে ওয়াইএম সমান সমান হচ্ছে ওয়াইপি প্লাস ওয়াইটি। ওয়াইপিটা হচ্ছে কি, ওয়াইপিটা হচ্ছে পার্মানেন্ট ইনকাম, আর ওয়াইটি হচ্ছে টেম্পোরারি ইনকাম। এই অস্থায়ী আয়টা ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য হতে পারে। অস্থায়ী আয়টা এই ওয়াইটি যদি শূন্য হয় তাহলে ওয়াইএম সমান সমান হবে ওয়াইপি, আবার ওয়াইটি যদি নেগেটিভ হয় তাহলে ওয়াইএমটা হ্রাস পাবে। ওয়াইটি যদি পজিটিভ হয় তাহলে দুইটা যোগ করলে ওয়াইএমটাও পজিটিভ হবে, অর্থাৎ ওয়াইএমটা বৃদ্ধি পাবে। তাইলে অস্থায়ী আয়ের উপর দেখা যায় যে এই ওয়াইএম মানে কি, পরিমাপকৃত আয়টা নির্ভরশীল, তবে স্থায়ী আয়টা কখনো ঋণাত্মক হয় না কিংবা শূন্য হয় না, এটা সবসময়ই এই ওয়াইপিটা সবসময়ই পজিটিভ থাকে, কিন্তু ওয়াইটিটা শূন্য, পজিটিভ, নেগেটিভ তিন প্রকারেরই হতে পারে। তাহলে ফ্রিডম্যানের যে স্থায়ী আয় উপসিদ্ধান্তে আমরা তিন ধরনের আয়টা দেখতে পেলাম, সে তিন ধরনের আয়টা আমরা এখানে সংক্ষেপে আলোচনা করেছি। যদি কোনো সময় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে স্থায়ী আয় অস্থায়ী আয়ের মধ্যে পার্থক্য কি, অথবা পরিমাপকৃত আয় বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা এখানে যদি তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো তাহলে এই ছোট প্রশ্নের আনসারটা তোমরা এখান থেকে দিতে পারবে। এবার আমরা দেখব যে মিল্টন ফ্রিডম্যানের যে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের মূল বক্তব্য অথবা মেইন আইডিয়া অফ পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস। এই পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের মূল বক্তব্যটা কি, যে পার্মানেন্ট ইনকাম স্থায়ী আয় উপসিদ্ধান্তের মূল বক্তব্য হচ্ছে মানুষের ভোগ ব্যয়টা পরিমাপকৃত আয়ের উপর নির্ভরশীল। মিল্টন ফ্রিডম্যান কি বলেন, মিল্টন ফ্রিডম্যান বলেন যে মানুষের কনজামশনটা, মানুষের যে ভোগ ব্যয়টা কিসের উপর নির্ভর করে, মানুষের পরিমাপকৃত আয়ের উপর, অর্থাৎ সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াইএম। ওয়াইএম আমরা কি জানি, এটা হচ্ছে পরিমাপকৃত মেজার্ড ইনকাম, ওয়াইএম সমান হচ্ছে পরিমাপকৃত আয়, সি হচ্ছে আমাদের কনজামশনটা, ভোগ ব্যয়টা। তাহলে সিটা মিল্টন ফ্রিডম্যানের মতে মানুষের ভোগ ব্যয়টা পরিমাপকৃত আয়ের উপর নির্ভরশীল। এখানে দেখো, এখানে সি সমান হচ্ছে ভোগ ব্যয়, ওয়াইএম হচ্ছে পরিমাপকৃত আয় বা মেজার্ড ইনকাম। ওয়াইএম সমান সমান আমরা জানি কি ওয়াইপি যোগ ওয়াইটি। ওয়াইপিটা কি, ওয়াইপি হচ্ছে পার্মানেন্ট ইনকাম আর ওয়াইটি হচ্ছে টেম্পোরারি ইনকাম, অর্থাৎ স্থায়ী আয় এবং অস্থায়ী আয়। স্থায়ী আয় এবং অস্থায়ী আয় দুইটার যোগফল হচ্ছে, স্থায়ী আয় এবং অস্থায়ী আয় দুইটার যোগফল হচ্ছে ওয়াইএম, অর্থাৎ পরিমাপকৃত আয়। তাহলে ফ্রিডম্যানের মতে কি, ফ্রিডম্যানের মতে ভোগ ব্যয়টা মানুষের ওয়াইএম বা এই যে পরিমাপকৃত আয়, মানুষের ভোগ ব্যয়টা তার পরিমাপকৃত আয়ের উপর নির্ভরশীল। এটা হচ্ছে স্থায়ী আয় উপসিদ্ধান্তের মূল বক্তব্য। তাহলে মিল্টন ফ্রিডম্যানের মতে দীর্ঘকালে স্থায়ী ভোগ স্থায়ী আয়ের উপর নির্ভর করে। দীর্ঘকালে তিনি স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যেই কিন্তু সমন্বয় সাধন করেন। তো মিল্টন ফ্রিডম্যানের মতে দীর্ঘকালে স্থায়ী ভোগটা, মানুষের যে ভোগটাও স্থায়ী অস্থায়ী দুই ধরনের হয়, মানুষের স্থায়ী ভোগটা স্থায়ী আয়ের উপর নির্ভর করে। স্থায়ী ভোগ হচ্ছে স্থায়ী আয়েরই একটা স্থিতিশীল অপেক্ষক, অর্থাৎ স্থায়ী ভোগটা কি, স্থায়ী ভোগটা হচ্ছে স্থায়ী আয়েরই একটা স্থিতিশীল অপেক্ষক, অর্থাৎ সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াইপি। অর্থাৎ মানুষের স্থায়ী ভোগটা কিসের উপর নির্ভর করে, স্থায়ী, ওয়াইপি মানে কি পার্মানেন্ট ইনকাম, স্থায়ী ভোগটা স্থায়ী আয়ের উপর নির্ভরশীল, যেটা সমান সমান তিনি কি বলছেন, স্থায়ী ভোগ সমান সমান তিনি বলছেন যে স্থায়ী ভোগটা হচ্ছে স্থায়ী আয়েরই একটা স্থিতিশীল অপেক্ষক, সমান সমান কে ওয়াইপি লেখা যায়, যেখানে কে হচ্ছে একটা ধনাত্মক ভগ্নাংশ নির্দেশক ধ্রুবক, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা ধনাত্মক ভগ্নাংশ নির্দেশক একটা কনস্ট্যান্ট। তাইলে আমরা যদি সি বা ভোগ ব্যয়টা স্থায়ী ভোগ ব্যয় দেয়া থাকে, সেখান থেকে আমরা এপিসি সমান কি লিখি, এপিসি কিভাবে পাওয়া যায়, গড় মোট ভোগকে, অর্থাৎ তার ভোগকে কি করা যায় ইনকাম দ্বারা, অর্থাৎ এখানে যে এপিসি সমান সমান হচ্ছে সি
ডিভাইডেড কি ওয়াইপি, অর্থাৎ সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াইপি। তো সিকে যদি আমরা ওয়াইপি দ্বারা ভাগ করি বা তার দুইটার অনুপাত, সেই অনুপাত সমান হচ্ছে এপিসি। আমরা অ্যাভারেজ কিভাবে বের করি? একটা জিনিসের অ্যাভারেজ মনে করি একজন 5জন ব্যক্তির আয় হচ্ছে 500 টাকা, তাহলে 500 টাকাকে আমরা 5 দিয়ে যদি ভাগ করি পরিমাণ দিয়ে, সেটাকে কি বলে? সেটাই হচ্ছে গড় বা এভারেজ যেটা বের হয়। তাহলে এখানে সি সমান সমান হচ্ছে ফাংশন অফ ওয়াইপি ইকুয়াল টু কে ওয়াইপি। কেটা হচ্ছে কি? কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধনাত্মক কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এপিসি সমান সমান হয় সি ডিভাইডেড ওয়াইপি, সমান সমান দেখা যায় যে সি সমান কি? সি সমান হচ্ছে কে ওয়াইপি, নিচে হচ্ছে ওয়াইপি, ইকুয়াল টু কি আসে? কে আসে। এই ওয়াইপি ওয়াইপি যদি কাটা যায় তাহলে কে থাকে, সমান সমান কে থাকে। কে হচ্ছে একটা স্থির বা ধ্রুবক। অর্থাৎ দীর্ঘকালে এপিসিটা কি থাকে? দীর্ঘকালে এপিসিটা স্থির থাকে। দীর্ঘকালী কনজাম্পশন ফাংশনটা হচ্ছে সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াইপি ইকুয়াল টু হচ্ছে কে ওয়াইপি। এটা হচ্ছে লং রান কনজাম্পশন ফাংশন। সেই লং রান কনজাম্পশন ফাংশন থেকে এপিসি বের করি যদি আমরা, এপিসি সবসময় আমরা জানি সি কে যদি ওয়াই দ্বারা ভাগ করি, এখানে ওয়াই মানে হচ্ছে পার্মানেন্ট ইনকাম ওয়াইপি, সেটা তাকে কি সির মান বসায় দেওয়া উপরে, তারপর হচ্ছে নিচে ওয়াইপি, ওয়াইপি ওয়াইপি কাটা গেলে সেটা থাকে কি? কে থাকে, কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির থাকে। অর্থাৎ দীর্ঘকালে এপিসি স্থির। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে একটা সমানুপাতিক ভোগ অপেক্ষক। এখানে এপিসিটা স্থির থাকে, অর্থাৎ আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি? আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, যার ফলে এখানে এপিসিটা স্থির থাকে। আবার দেখো যে স্বল্পকালে পরিমাপকৃত আয়ের মধ্যে অস্থায়ী আয়ের উপাদান থাকে। স্বল্পকালে হচ্ছে মানুষের পরিমাপকৃত আয়টা আমরা জানি দুইটা আয়ের যোগফল, স্থায়ী আয় এবং অস্থায়ী আয়ের যোগফল হচ্ছে পরিমাপকৃত আয়। তো স্বল্পকালে দেখা যায় যে পরিমাপকৃত আয়ের মধ্যে অস্থায়ী আয়ের উপাদান থাকে। তবে ভোগের উপর অস্থায়ী আয়ের প্রভাবটা, ভোগের ক্ষেত্রে অস্থায়ী আয়ের প্রভাব শূন্য কিংবা খুবই নগণ্য। মানুষ যখন ভোগ করে তার ভোগটা কিন্তু অস্থায়ী আয়ের উপর নির্ভর করে না, মানুষের ভোগটা সবসময় স্থায়ী আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ লটারির মাধ্যমে যদি মানুষ 10,000 টাকা আসে, কিংবা যে কোনো ক্ষেত্র থেকে হঠাৎ মানুষ যদি 10,000 টাকা পায়, কিংবা তার পকেট থেকে 10,000 টাকা হারিয়ে যায়, সেটার উপর ভিত্তি করে কিন্তু মানুষের কনজাম্পশনটা নির্ধারণ করে না। মানুষ তার সবসময় নিয়মিত যে আয়টা আসে, সে আয়ের উপর ভিত্তি করেই কিন্তু মানুষ তার কনজাম্পশনটা ফিক্সড করে। তাই দেখা যায় যে ভোগের উপর অস্থায়ী আয়ের প্রভাবটা শূন্য কিংবা খুবই নগণ্য থাকে। অর্থাৎ কোনো কারণে যদি মানুষের অস্থায়ী আয় আসে, তাহলে হয়তো মানুষ একটু বেশি ভোগ করবে, কিন্তু তাই বলে যে মানুষ ভোগ করবে না সেটা কিন্তু ঠিক না। মানুষ ভোগটা আগে থেকে নির্ধারণ করে রাখে। তাই অস্থায়ী আয় বাড়লে পরিমাপকৃত আয় বাড়ে এবং এপিসিটা কমে। অর্থাৎ পরিমাপকৃত আয়ের মধ্যে স্থায়ী এবং অস্থায়ী আয় থাকে। পরিমাপকৃত আয়ের মধ্যে অস্থায়ী আয়টা থাকার কারণে অস্থায়ী আয়টা দেখা যায় ভোগের উপর অস্থায়ী আয়ের প্রভাবটা শূন্য কিংবা খুবই নগণ্য। তাই অস্থায়ী আয় যদি বাড়ে, এখানে দেখো এই যে অস্থায়ী আয়টা, এই অস্থায়ী আয়টা যদি বাড়ে তাহলে মানুষের কি হয়? পরিমাপকৃত আয়টা বাড়ে। এই ক্ষেত্রে কি হবে? এপিসিটার পরিবর্তন হবে, এপিসিটা কমে যাবে। মানুষের ভোগ যে হারে বাড়ে, মানুষের কিন্তু গড় ভোগ প্রবণতা সেই হারে বাড়ে না। মানুষের আয়ের পরিমাণ বাড়ে, ভোগ ব্যয়ও বাড়ে, কিন্তু তার চেয়ে আয় যে পরিমাণে বাড়ে তার চেয়ে কম হারে বাড়ে, এটা আমরা সবাই জানি। আবার স্থায়ী আয় ঋণাত্মক হলে অস্থায়ী আয়টা দেখো, আবার অস্থায়ী আয়টা যদি ঋণাত্মক হয়, এর আগে আমরা দেখে আসছি কি অস্থায়ী আয়টা যদি ধনাত্মক হয় তাহলে পরিমাপকৃত আয়টা বেড়ে যায়। আর এখন দেখো অস্থায়ী আয়টা যদি ঋণাত্মক হয় তাহলে পরিমাপকৃত আয়টা কমে যাবে। কারণ পরিমাপকৃত আয় সমান হচ্ছে স্থায়ী আয় যোগ হচ্ছে অস্থায়ী আয়। তো অস্থায়ী আয়টা যদি ঋণাত্মক হয় তাহলে পরিমাপকৃত আয়টা অটোমেটিক্যালি কমে যাবে, এক্ষেত্রে এপিসিটা বেড়ে যাবে। তাই ফ্রিডম্যানের মতে স্বল্পকালে ভোগ ব্যয় এবং পরিমাপকৃত আয়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে অসমানুপাতিক বা আনুপাতিক সম্পর্ক। আচ্ছা, তাহলে মিল্টন ফ্রিডম্যানের স্থায়ী আয় উপসিদ্ধান্তর ক্ষেত্রে তিনি যে স্বল্পকালীন যে ভোগ ব্যয়টা ব্যাখ্যা করেন, ভোগ অপেক্ষকটা ব্যাখ্যা করেছেন, সেই ক্ষেত্রে তিনি কিছু অনুমিতি বা অ্যাসাম্পশন বা কিছু শর্ত তুলে ধরেছেন। সেই শর্তগুলির 1 নম্বর হচ্ছে ফ্রিডম্যানের মতে অস্থায়ী আয়ের সাথে স্থায়ী আয়ের সম্পর্ক হচ্ছে কি? কোনো সম্পর্ক নেই। অর্থাৎ স্থায়ী আয় এবং অস্থায়ী আয়, স্বল্পকালে স্থায়ী আয় এবং অস্থায়ী আয় দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ দুটির কোরিলেশন শূন্য। অর্থাৎ
কোরিলেশনকে আমরা এই যে আর দিয়ে প্রকাশ করি ব্র্যাকেটে ওয়াইপি ওয়াইটি। ওয়াইপি মানে হচ্ছে পার্মানেন্ট ইনকাম অর্থাৎ স্থায়ী ইনকাম, আর ওয়াইটি মানে হচ্ছে টেম্পোরারি ইনকাম বা অস্থায়ী ইনকাম। এই দুইটার মধ্যে কোরিলেশন মানে সহসম্পর্কটা হচ্ছে ইকুয়াল টু 0। মিল্টন ফ্রিডম্যানের মতে অস্থায়ী আয়ের সাথে স্থায়ী আয়ের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ স্থায়ী এবং অস্থায়ী আয়ের কোরিলেশনটা বা সহসম্পর্কটা হচ্ছে 0। 2 নাম্বার হচ্ছে এই তথ্য অনুসারে অস্থায়ী ভোগ, স্থায়ী ভোগ এবং অস্থায়ী ভোগ দুইটা ভোগ আছে, একটা হচ্ছে সিপি অর্থাৎ পার্মানেন্ট কনজামশন, একটা সিটি টেম্পোরারি কনজামশন। স্থায়ী ভোগ এবং অস্থায়ী ভোগের মধ্যে সহসম্পর্কটা হচ্ছে 0, অর্থাৎ আর ইন্টু আর সিপি এবং সিটি এই দুইটার কোরিলেশন ইকুয়াল টু হচ্ছে 0। 3 নাম্বার হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের মতে অস্থায়ী আয় এবং অস্থায়ী ভোগের মধ্যে অস্থায়ী ভোগের মধ্যে সম্পর্ক নেই। অস্থায়ী আয় এবং অস্থায়ী ভোগের মধ্যে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ওয়াইটি এবং ওয়াইসির কোরিলেশনটা হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে 3টা অনুমিতি বা শর্ত থাকে, একটা হচ্ছে স্থায়ী আয় এবং অস্থায়ী আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে কোরিলেশন, সম্পর্কটা হচ্ছে 0। তারপর হচ্ছে স্থায়ী ভোগ এবং অস্থায়ী ভোগের মধ্যে সহসম্পর্ক হচ্ছে কোরিলেশনটা হচ্ছে 0। তারপর হচ্ছে অস্থায়ী ভোগ এবং অস্থায়ী আয়ের মধ্যে সম্পর্কটা কোরিলেশনটা হচ্ছে 0। এবার আমরা পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের যে বিষয়টা তিনি ব্যাখ্যা করেছেন সেই বিষয়টাকে আমরা চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। তাইলে চিত্রের মধ্যে দেখো, চিত্রের মধ্যে রেখা এখানে দেখো, একটা হচ্ছে ওসি রেখা, একটা হচ্ছে সিসি রেখা। ওসি রেখাটা হচ্ছে কি লং রান কনজামশন কার্ভ, আর সিসিটা হচ্ছে শর্ট রান কনজামশন কার্ভ। লং রান কনজামশন ফাংশন সি সমান হচ্ছে কে ওয়াই পি, শর্ট রান কনজামশন ফাংশন হচ্ছে সি সমান এ প্লাস বি ওয়াই এম। আচ্ছা, এখানে দেখো আমি পাশেই তোমাদের চিত্রের বিবরণটা লিখে রেখেছি। তো মিল্টন ফ্রিডম্যান যে বলেন যে দীর্ঘকালে স্থায়ী আয়ের সাথে দীর্ঘমেয়াদে ভোগের সম্পর্ক। মিল্টন ফ্রিডম্যানের মতে হচ্ছে অস্থায়ী যে আয়টা সেটা দীর্ঘকালে অস্থায়ী আয়ের কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ দীর্ঘকালে মানুষের যে অস্থায়ী আয়টা সেটা স্থায়ী আয়ে পরিণত হয়। যার জন্য কি হয়, যার জন্য দেখা যায় যে এপিসিটা কি হয়, এপিসিটা স্থির থাকে, অর্থাৎ অস্থায়ী আয়ের প্রভাবটা দীর্ঘকালে 0 হয়ে যায়, যার ফলে অস্থায়ী আয়টা দীর্ঘকালে স্থায়ী আয়ে পরিণত হয়ে যায়। তখন আর অস্থায়ী আয় বলে কিছু থাকে না, যে জন্য এপিসিটা লং রানে এপিসিটা কি থাকে, এই যে কনজামশন কার্ভ ওসিটা, এক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এপিসিটা হচ্ছে স্থির। আবার দেখো যে শর্ট রান কার্ভটা আছে, যে সিসি কনজামশন কার্ভটা, সেই সিসি কনজামশন কার্ভের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এপিসিটা হচ্ছে কি উঠানামা করে। মানুষের পরিমাপিত আয় যখন বেড়ে যায়, অর্থাৎ অস্থায়ী আয়টা যদি বাড়ে, এর আগে আমরা দেখে আসছি অস্থায়ী আয়টা যদি বাড়ে তাহলে পরিমাপিত আয়টা বেড়ে যায়, এক্ষেত্রে এপিসিটা কমে যায়। আবার দেখা গেছে অস্থায়ী আয়টা যদি কমে যায় তাহলে এপিসিটা, তখন তার পরিমাপিত আয়টা কমে যায়, এক্ষেত্রে এপিসিটা বেড়ে যায়। পরিমাপিত আয় যদি বেড়ে যায় এপিসি কমে যায়, পরিমাপিত আয় যদি কমে যায় এপিসিটা বেড়ে যায়। এক্ষেত্রে এপিসিটা কি, এপিসিটা হচ্ছে ওঠানামা করে, যার জন্য শর্ট রানে হচ্ছে কি, শর্ট রানে হচ্ছে এপিসি শর্ট রানে আয় এবং কনজামশনের মধ্যে সম্পর্কটা হচ্ছে ও আনুপাতিক বা অসমানুপাতিক। এই বিষয়টাই মিল্টন ফ্রিডম্যান মূলত চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেন। এখানে দেখো ওয়াই নোট যে আয়স্তরটা, এই ওয়াই নোট আয়স্তরের মধ্যে দেখো এখানে আমি পাশে লিখে রেখেছি পরিমাপকৃত আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান হয়। এক্ষেত্রে এই ওয়াই নোট যদি হয় আয়স্তরটা ওয়াই নোট, এক্ষেত্রে ওয়াইটিটা হয় কি 0, অর্থাৎ টেম্পোরারি ইনকামটা হয় এক্ষেত্রে 0। টেম্পোরারি ইনকাম যদি 0 হয় তাহলে পরিমাপকৃত আয়, এবং আমরা কি জানি টেম্পোরারি আয়টা যদি 0 হয় তাহলে পরিমাপকৃত আয় সমান সমান হয়ে যায় স্থায়ী আয়। এই ক্ষেত্রে আয় এবং ভোগ ব্যয় পরস্পর কি হয়, আয় এবং ভোগ ব্যয়টা পরস্পর সমান হয়ে যায় ওয়াই নট আয় স্তরে। এখানে এপিসিটা কি হয়, এপিসি হয় এ ওয়াই নট বাই হচ্ছে এপিসিটা হয় এ ওয়াই নট বাই এ ওয়াই নট বাই হচ্ছে ও ওয়াই নট। আমরা জানি কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিটা হচ্ছে সমান হচ্ছে কি এপিসি এটার। আচ্ছা, এখন অস্থায়ী আয়টা যদি ধনাত্মক হয়, ওয়াইটিটা যদি গ্রেটার দেন 0 হয়, তার ভোগ প্রভাব
এবং অস্থায়ী আয়ের ভোগ প্রভাবটা তখন যদি শূন্য হয় তাহলে পরিমাপকৃত আয়টা হয় কি OY2। অর্থাৎ অস্থায়ী আয়টা যদি ধনাত্মক হয় এবং তার ভোগ প্রভাবটা শূন্য হয়, অস্থায়ী আয় ধনাত্মক মানে হচ্ছে ওয়াইটি গ্রেটার দেন 0, এই যে ওয়াইটি গ্রেটার দেন 0 এতটুকু জায়গা যদি হয় তাহলে কি হয় এবং তার ভোগ প্রভাবটা শূন্য হয় তাহলে পরিমাপকৃত আয়টা হয়ে দাঁড়ায় কি OY2। এবং এই Y2 আয় স্তরে ভোগ ব্যয়টা কি হয় CY2 হয় তার ভোগ ব্যয়। এই ক্ষেত্রে এপিসিটা কি হয়, এপিসি হয় CY2 ভাগ হচ্ছে OY2। এখন যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে যে CY2 ডিভাইডেড বাই OY2 এটা লেস দেন হয়ে যাবে AY0 বাই হচ্ছে OY0। অর্থাৎ আয় যদি বাড়ে তাহলে এপিসিটা হচ্ছে কমে যায়। আমরা জানি কি স্বল্পকালে আয়টা যদি বেড়ে যায় তাহলে এপিসিটা কমে যায়। আবার স্বল্পকালে যদি দেখা যায় যে অস্থায়ী আয়ের এক্ষেত্রে কি স্বল্পকালে আয় যদি বেড়ে যায়, অর্থাৎ স্বল্পকালে আয় যদি বেড়ে যায় এপিসিটা কমে যায়। আয় বেড়ে যায় কিভাবে, স্বল্পকালে পরিমাপকৃত কনজাম্পশন ফাংশনটা পরিমাপকৃত আয়ের উপর নির্ভর করে। পরিমাপকৃত আয়টা হচ্ছে স্থায়ী আয় এবং অস্থায়ী আয় দুইটার যোগফল। তো স্বল্পকালে অস্থায়ী আয়টা যদি ধনাত্মক হয় তাইলে কি হয় এবং ভোগ প্রভাবটা শূন্য হয়, সেই ক্ষেত্রে আয় এই চিত্রের মধ্যে আয়টা দাঁড়ায় কি OY0। এখানে OY0 যখন আয় স্তর তখন হচ্ছে এবং ওয়াইটি তখন শূন্য হয়, তখন ভোগ ব্যয় এবং আয় দুইটা হচ্ছে সমান। এই যে শর্ট রান কনজাম্পশন কার্ভ এবং লং রান কনজাম্পশন কার্ভ এবং শর্ট রান কনজাম্পশন কার্ভ দুটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে এখানে আয়টা হচ্ছে Y0 এবং এই Y0 আয় স্তরে হচ্ছে এপিসিটা স্থির। আবার দেখা গেল যে স্বল্পকালে দেখা গেল যদি মানুষের কি হয় মানুষের যদি ওয়াইটিটা, এই যে স্বল্পকালে দেখা যায় যে ওয়াইটিটা যদি বেড়ে যায় তাহলে পরিমাপকৃত আয়টা কি হয়, ওয়াইটি বেড়ে যাওয়া মানে কি ওয়াইটি যদি ধনাত্মক হয় তাহলে পরিমাপকৃত আয়টা বেড়ে যায়। এই জন্য পরিমাপকৃত আয়টা কি হয় OY2 হয়। এই OY2 লেভেলে দেখা যায় যে এপিসিটা হয় CY2 ভাগ হচ্ছে OY2। আমরা জানি লম্ব বাই ভূমি সমান সমান হচ্ছে এই রেখার ডালটাই হচ্ছে এপিসি সমান এপিসি। আর যখন Y0 থাকে তখন হচ্ছে AY0 বাই হচ্ছে OY0, এটা হচ্ছে এপিসি সমান যখন Y0 আই লেভেলটা থাকে। তাইলে তুলনা করলে দেখা যায় যে AY0 ডিভাইডেড হচ্ছে OY0 এটা হয় গ্রেটার দেন হয় OY2 CY2 ভাগ হচ্ছে OY2। অর্থাৎ মানুষের আয়টা যদি বেড়ে যায় তাহলে এপিসিটা কমে যায়। আবার অস্থায়ী আয়টা যদি ঋণাত্মক হয়, স্বল্পকালেই কেবলমাত্র ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য এ ধরনের আকার ধারণ করে অস্থায়ী আয়টা। দীর্ঘকালে অস্থায়ী আয় বলে কিছুই থাকে না, সেটা স্থায়ী আয়ে পরিণত হয়। তাহলে স্বল্পকালে আবার যদি অস্থায়ী আয়টা ঋণাত্মক হয় তাহলে কি হয় এবং তার ভোগ প্রভাবটা শূন্য হয়, তাহলে মানুষের কি হয় পরিমাপকৃত আয়টা কমে যায়। তখন পরিমাপকৃত আয়টা OY2 থেকে কমে OY1 হয়ে যায় এবং OY1 স্তরে দেখা যায় কি এপিসি হয় এপিসিটা এবং ভোগ প্রভাব যদি শূন্য হয় সেই ক্ষেত্রে এপিসিটা কি হবে, এপিসিটা বেড়ে যাবে। তা আমরা কি জানি, স্বল্পকালে আয় যদি বেড়ে যায় আয়ের পরিবর্তনের ফলে, স্বল্পকালে আয়ের পরিবর্তনের ফলে মানুষের এপিসিটার পরিবর্তন হয়। অর্থাৎ স্বল্পকালে আয় যদি বেড়ে যায় তাহলে এপিসিটা কমে যায়, আয় যদি কমে যায় এপিসিটা বেড়ে যায়। অর্থাৎ আয় বাড়ার সাথে এপিসিটার, স্বল্পকালে আয় বাড়লে এপিসি কমে এবং স্বল্পকালে আয় কমলে এপিসি বাড়ে। এভাবে ফ্রিডম্যান অস্থায়ী আয়ের উপস্থিতি এবং এর ভোগ প্রভাব শূন্য, এবং এই দুই ক্ষেত্রেই কিন্তু ভোগ প্রভাবটা অস্থায়ী আয় পজিটিভ কিংবা অস্থায়ী আয় নেগেটিভ, কিন্তু এই উভয় ক্ষেত্রেই হচ্ছে ভোগ প্রভাব শূন্য। সেই ক্ষেত্রে এপিসিটা ওঠানামা করে। অর্থাৎ ভোগ প্রভাব শূন্য এবং অস্থায়ী আয় যদি ধনাত্মক হয় তাইলে পরিমাপকৃত আয়টা বাড়ে, এক্ষেত্রে এপিসিটা হচ্ছে কমে। আবার হচ্ছে ভোগ প্রভাব শূন্য, অস্থায়ী আয় হচ্ছে ঋণাত্মক, এই ক্ষেত্রে পরিমাপকৃত আয়টা কমে এবং এপিসিটা বাড়ে। এভাবে স্বল্পকালীন ভোগ ব্যয় এবং আয়ের মধ্যে আনুপাতিক সম্পর্কটা মিল্টন ফ্রিডম্যান দেখিয়েছেন। আবার দীর্ঘকালে কি হয়, অস্থায়ী আয় বলে কিছুই থাকে না, সেটা স্থায়ী আয়ে পরিণত হয়, যার জন্য দীর্ঘকালে এপিসিটা স্থির থাকে। এভাবে মিল্টন ফ্রিডম্যান
স্বল্পকাল এবং দীর্ঘকালের ভোগ ব্যয় এবং আয়ের মধ্যে সম্পর্ক, এই যে আনুপাতিক সম্পর্ক, দীর্ঘকালে হচ্ছে আনুপাতিক সম্পর্ক এবং স্বল্পকালে হচ্ছে ও আনুপাতিক সম্পর্ক, সেটা তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে স্থায়ী আয় উপসিদ্ধান্ত দেখে আমরা কিছু বৈশিষ্ট্য পাই। তোমাদের যদি পরীক্ষায় আলাদা করে প্রশ্ন আসে যে স্থায়ী আয় উপসিদ্ধান্তের বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে স্থায়ী আয় উপসিদ্ধান্তের বৈশিষ্ট্যে দেখো, বৈশিষ্ট্যের মধ্যে আছে স্থায়ী আয় উপসিদ্ধান্তের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, স্থায়ী আয়ের স্থির অনুপাতে ভোগ ব্যয় পরিচালিত হয়। স্থায়ী আয়টা স্থির অনুপাতে ভোগ ব্যয় পরিচালিত হয় 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের এপিসি স্থির, অর্থাৎ এপিসি সমান সমান এবং এপিসি সমান এমপিসি হয়। দীর্ঘকালে কি হয়, ভোগ অপেক্ষকের এপিসিটা স্থির এবং এপিসি সমান সমান এমপিসি হয়। 3 নাম্বার হচ্ছে অস্থায়ী আয়ের ভোগ প্রভাবটা কি হয়, ভোগ প্রভাব শূন্য থাকে। 4 নাম্বার হচ্ছে পরিমাপকৃত আয় ও ভোগের সম্পর্ক, পরিমাপকৃত আয় ও ভোগের সম্পর্ক অসমানুপাতিক। পরিমাপকৃত আয় এবং ভোগের সম্পর্ক অর্থাৎ মেজার্ড ইনকাম ওয়াইএম, যেটা ওয়াইএম এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে অসমানুপাতিক বা আনুপাতিক। অর্থাৎ পরিমাপকৃত আয়টা বাড়লে এপিসি কমে এবং পরিমাপকৃত আয় কমলে এপিসি বাড়ে এবং এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। তাইলে স্থায়ী আয় উপসিদ্ধান্তের 4টা বৈশিষ্ট্য, এই 4টা বৈশিষ্ট্য আমরা ভালোভাবে শিখে নিব। যদি পরীক্ষায় আলাদাভাবে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যে স্থায়ী আয় উপসিদ্ধান্তের বৈশিষ্ট্যগুলো কি, তাহলে স্থায়ী আয় উপসিদ্ধান্তের 4টা বৈশিষ্ট্য। 1 নাম্বার হচ্ছে স্থায়ী আয়ের স্থির অনুপাতে ভোগ ব্যয় পরিচালিত হয়। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের এপিসি স্থির, এক্ষেত্রে এপিসি সমান এমপিসি হয়। অস্থায়ী আয়ে ভোগ প্রভাব শূন্য হয় এবং পরিমাপকৃত আয় ও ভোগের মধ্যে সম্পর্কটা অসমানুপাতিক হয়। সমালোচনা এবং প্রতিটি তথ্যেরই আমরা জানি কিছু না কিছু সমালোচনা থাকে, তাহলে এখানেও কিন্তু স্থায়ী আয় উপসিদ্ধান্তের কিছু সমালোচনা আমরা লক্ষ্য করছি। যে 1 নম্বর হচ্ছে অস্থায়ী আয়ের ভোগ প্রভাবটা হচ্ছে শূন্য, কিন্তু তা মিল্টন ফ্রিডম্যান কি বলছেন, মিল্টন ফ্রিডম্যান বলেন যে অস্থায়ী আয়ের ভোগ প্রভাব শূন্য, কিন্তু বাস্তবে তা সঠিক নয়, সেটা বাস্তবসম্মত নয়। কারণ হঠাৎ যদি কেউ লটারিতে বিরাট অঙ্কের টাকা জিতে সে তার বন্ধু বান্ধব নিয়ে ভোগের আয়োজন করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আবার হঠাৎ ব্যবসায়িক ক্ষতি হলে সে কিছু কিছু ভোগ বিলাস সে বন্ধ করে দিবে, এটাও বাস্তবসম্মত। কাজেই অস্থায়ী আয়ের যে ভোগ প্রভাব থাকবে না বা ভোগ প্রভাব শূন্য, সেই কথাটি কিন্তু সত্য নয়। অর্থাৎ মিল্টন ফ্রিডম্যান বলেছিলেন যে অস্থায়ী আয়ের ভোগ প্রভাবটা হচ্ছে শূন্য, কিন্তু অন্যান্য অর্থনীতিবিদরা সেটাকে সমালোচনা করে বলেন যে অস্থায়ী আয়ের ভোগ প্রভাব শূন্য, সেই কথাটি সত্য নয়। মানুষের যদি হঠাৎ করে অস্থায়ী আয়টা বেড়ে যায় তাহলে ভোগের পরিমাণ মানুষ বাড়িয়ে দিতে পারে, অথবা অস্থায়ী আয়টা যদি মানুষের কমে যায়, অথবা মানুষ যদি সেই অস্থায়ী আয় থেকে মানুষ যে আয় করে, অথবা হঠাৎ করে যদি তার কোনো ব্যবসায় লোকসান হয়, সেটা হচ্ছে অস্থায়ী আয়ে, সেই ক্ষেত্রে মানুষ কি করে তার কনজামশনটা কিছু কমিয়ে দিতে পারে। কাজে অস্থায়ী আয়ের যে প্রভাব শূন্য সেই কথাটি সত্য নয়। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে স্থায়ী আয়ের এপিসি স্থির। এবং মিল্টন ফ্রিডম্যান কি বলছেন, মিল্টন ফ্রিডম্যান বলেন যে স্থায়ী আয়ের এপিসিটা স্থির। মিল্টন ফ্রিডম্যান ধরে নিয়েছেন যে স্থায়ী আয়ের এপিসিটা হচ্ছে স্থির, কিন্তু এই স্থায়ী আয়ের যে এপিসি স্থির সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিভিন্ন অর্থনীতিবিদরা বলেন যে দরিদ্র পরিবার এবং ধনী পরিবার, ধনী এবং দরিদ্র দুটি পরিবার যদি পরিবার আয়ের সমান অনুপাতে ভোগ করে এমন কথাটি বলা যায় না। অর্থাৎ স্থির আয়ে যে ভোগ করবে সেটা কিন্তু বলা যায় না, কারণ দরিদ্র পরিবার বর্তমান ভোগ থেকে ভবিষ্যৎ ভোগকে বেশি প্রাধান্য দিবে, এটাই স্বাভাবিক। কাজে স্থায়ীর যে এপিসি স্থির সেই কথাটি ঠিক নাও হতে পারে। 3 নম্বর হচ্ছে তারল্যের সীমাবদ্ধতার জন্য দীর্ঘকালের আয় প্রবাহ দ্বারা বর্তমান ভোগ নির্ধারণ করা যায় না। অর্থাৎ মানুষের তারল্য, যে আমাদের যে অর্থের পরিমাণটা, সেই তারল্যের পরিমাণটা মানুষের কি সীমাবদ্ধ, সেই সীমাবদ্ধতার জন্য দীর্ঘদিনের আয় প্রবাহ দ্বারা বা দীর্ঘকালের আয় প্রবাহ দ্বারা মানুষের বর্তমান ভোগ নির্ধারণ করা যায় না, বরং চলতি আয় আকস্মিকভাবে মানুষের যে কারেন্ট যে ইনকামটা থাকে কিংবা চলতি আয় থাকে, সেই চলতি আয়টা আকস্মিকভাবে হ্রাস পেলে ঋণের জন্য মানুষ কি করে অনেককে ভোগটা হ্রাস করতে পারে। কাজে দীর্ঘকালীন আয় দ্বারা মানুষের যে ভোগটা প্রভাবিত হয় সেটা বলা যায় না।
4 নাম্বার হচ্ছে আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র। বর্তমান রাষ্ট্রটা হচ্ছে আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র। সেই রাষ্ট্র চালু হওয়ার জন্য মানুষ সুদূর ভবিষ্যৎটাকে মনে রাখতে হবে, সুদূর ভবিষ্যৎকে মনে রাখতে হবে, সেটা প্রয়োজন মনে করে না। নির্দ্বিধায় কি করে চলতি আয়ের ভোগের জন্য চলতি আয়টা মানুষ কি করে ভোগের জন্য ব্যয় করে। বর্তমানে খেয়াল করবা যে মানুষ দেখবা যে এখন যে আমার ভবিষ্যতে কি হবে সেটা মানুষ কিন্তু মনে করে না। কারণ এখন মানুষ হচ্ছে কি ডিজিটাল মানে আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র। সেই কল্যাণমূলক রাষ্ট্রে মানুষ মনে করে কি মানুষের যে কারেন্ট আয়টা থাকে মানুষ নির্দ্বিধায় সেই আয়টা ভোগের ক্ষেত্রে ব্যয় করতে থাকে। মানুষ মনে করে যে ভবিষ্যতে আমি বেঁচে থাকলে সেটা হয়তো তখনকার ব্যাপার, কিন্তু আমি মানুষ তার বর্তমান আয় দিয়ে বর্তমান ভোগের ক্ষেত্রে ব্যয় করে ফেলে। মানুষ এখন কি করে ভবিষ্যৎটাকে এত বেশি মাথায় রাখে না। 5 নম্বর হচ্ছে স্থায়ী আয় উপসিদ্ধান্তে ভোক্তার রুচি, অভ্যাস, পছন্দ, সুদের হার, মানবীয় অমানবীয় সকল সম্পদ স্থির ধরা হয়েছে। বাস্তবে কিন্তু তা ঠিক নয়। মানুষের রুচির পরিবর্তন হতে পারে, অভ্যাস, পছন্দ, সুদের হার এগুলি সবসময় চেঞ্জ হতে পারে। এগুলি যে সবসময় ঠিক থাকবে, স্থির থাকবে সেই কথাটি কিন্তু বা অপরিবর্তনশীল থাকবে সেটা সত্য নয়। তারপরেও দেখা যায় প্রতিটা তথ্যই কিন্তু বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়। এত কিছু সমালোচনা সত্ত্বেও দেখা যায় মিল্টন ফ্রিডম্যানের এই উপসিদ্ধান্তটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থাৎ স্থায়ী আয় অর্থাৎ কনজামশন, ভোগ ব্যয় এবং আয়ের মধ্যে যে কুজনেস পাজেল ছিল সেই কুজনেস পাজেলটাই মূলত দূর করার জন্যই বিভিন্ন তথ্যগুলি বা থিওরিগুলির আবিষ্কৃত হয়। সেই ক্ষেত্রে মিল্টন ফ্রিডম্যানের থিওরিটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অতএব আমরা যতটুকু আলোচনা করেছি, তোমাদের যদি প্রশ্নটা পরীক্ষায় আসে তোমরা ভালোভাবে প্রশ্নটা আনসার করার চেষ্টা করবে। তোমাদের জন্য প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 3-4টা থিওরি আছে, আমি যেগুলি পরীক্ষায় আসে সব সময় সেগুলি আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। তোমরা আজকের ক্লাসটা ভিডিওটি ভালোভাবে দেখবে, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে খাতায় লিখে প্রশ্নটা শেখার চেষ্টা করবে। এই অধ্যায় থেকে এই থিওরিগুলি 3-4টা থিওরি থেকে এগুলি পরীক্ষায় আসে। কাজে তোমাদের জন্য শুভকামনা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালোভাবে দেখার আমন্ত্রণ রইল তোমাদের সকলের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।